নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠান, যেই অনুষ্ঠান নাম সমস্যার সমাধান। যেই অনুষ্ঠান দেখলে পরে আপনার জীবনের যে কোনো কঠোরতর সমস্যার সমাধান আপনারা পেয়ে যেতে পারেন। কারণ এখানে উপস্থিত থাকেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনকে কিন্তু পজিটিভ ওয়েতে নিতে হয়। যতই আমাদের জীবনে প্রতিকূলতা আসুক না কেন, যতই বাধা আসুক, যতই আপনাকে কেউ নিচের দিকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এগিয়ে চলবেন। এবং তাই এ প্রসঙ্গে বলবো যে আমরা অনেকেই দেখেছি বা আমরা অনেকেই হয়তো সমুদ্রে স্নান করতে যাই, এবং সমুদ্রে যখন স্নান করতে যাই তখন আমরা কি করি? যখন বড় ঢেউ আসে তখন আমরা বসে পড়ি, আবার যখন ছোট ঢেউ আসে তখন আমরা লাফিয়ে সেটাকে পায়ের নিচ দিয়ে পার করে দিই। জীবন কিন্তু এইরকমই, মানে আমাদের জীবনে এরকম ওঠাপড়া আসবেই, জীবনে এরকম ঢেউ থাকবেই, কিন্তু আমাদেরকে সেগুলো সামলে চলতে হবে। আর সেই সামলে চলার রাস্তাটাই আমাদের দেখিয়ে দেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। তার যে বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান আছে, সেখান থেকে নানান তথ্য নিয়ে আমাদেরকে তিনি ভালো রাখেন। আজকের অনুষ্ঠানেও আপনারা রয়েছেন আমাদের সাথে এবং আছেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। আর আমরা আলোচনা করব আমাদেরই চলার পথের বেশ কিছু সমস্যা নিয়ে। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বহু ব্যক্তি মানে কিছু সাধারণ সমস্ত মানুষের জীবনের কিছু কিছু কথা পাঠিয়েছে লিখে, তো সেগুলি আমার দেওয়ার কর্তব্য। এবং আমি চাই যে আপনাদের মনের মধ্যে কিছু সংশয়, কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলি আপনারা শুনতে চাইছেন, কিন্তু হয়তো লাইভ অনুষ্ঠান হলে তখন কিন্তু সেই কোশ্চেনগুলি বলা যায় না বা অ্যান্সারগুলি দেওয়া যায় না, কারণ এতটাই শর্ট সময় থাকে। তো সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা ভিত্তিক যে প্রোগ্রামটা করব, সেই প্রোগ্রামে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। একটা কথাই বলবো যে অনুষ্ঠানটি আপনারা মিস করবেন সেটা কিন্তু বড় কিছু মিস করে যাবেন। তার জন্য টিভির সামনে থেকে সরবেন না। আজকে যে জিনিসগুলি বলবো সেগুলি অনেকের কাজে লাগবে। ঠিক, একান্ন কালীবাড়ি মন্দিরে অনেকেই আসেন, ঠিক এইরকমই একটি পরিবার এসেছিলেন, মানে আমার মনে আছে। এবং তারা যখন এসেছেন তখন প্রচণ্ড অসহায় অবস্থায় তারা এসে তাদের মেয়ের কথা বলছিলেন, যে তাদের মেয়ে সে ভীষণভাবে এস্টাবলিশ ছিল, ভালো একটি চাকরি করত, কিন্তু তার সাংসারিক কিছু অশান্তিতে সে ভুগছিল। এবং তারা যখন আপনার কাছে এসেছে তখন অলরেডি তাদের মেয়ে সুইসাইড করেছে। মানে একটা মেয়ে যে পড়াশোনায় ভালো, একটা ভালো চাকরি করছে, কিন্তু সে এইরকম কেন একটা ডিসিশন নেবে? কিন্তু ব্যাপারটা হলো তারা এসেছে তাদের মেয়ে চলে যাওয়ার পর আপনার কাছে আপনার পরামর্শ নিতে এসেছিল, যে মানে তারা ভীষণ মনোকষ্টে রয়েছে। তো এইরকম পরিস্থিতিগুলো কেন আমাদের আসে, যে একটা ভীষণ সাকসেসফুল পারসন সে কেন একটা সেরকম সাংঘাতিক সিদ্ধান্ত, যে সুইসাইড করার মতন সিদ্ধান্ত নেয়? মানে আমরা যখন ভীষণভাবে সফল থাকি তখনও কিন্তু আমাদের মনের ভ্রম ঘটে। একদম 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 আমরা দেখেছি এরকম বহু জিনিস থাকে। আমরা কিছুদিন আগে আমরা শুনেছি যে মানে একদম ফিল্ম জগতের এক খুব ভালো একজন ব্যক্তি, সেও কিন্তু সুইসাইড করে মারা গেছে, আমরা শুনেছি। বা আমি সেইগুলির দিকে আমি যাচ্ছি না, বিচার্য বিষয় যে কি করে হলো, কেন হলো, কিন্তু যেগুলি আমাদের ঘটছে, যেগুলি আমাদের পারিপার্শ্বিক বা আমাদের কাছে যে সমস্ত ব্যক্তিরা আসছেন তাদের মুখে শোনা। একজন ব্যক্তি এসছে এবং তার খুব 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 শিক্ষিত একটি মেয়ে, তার পড়াশুনোর দিক থেকে প্রচণ্ড ভালো এবং ঠিক আছে, সব কিছু ঠিক চলছে, হঠাৎ করে সে সুইসাইড করে মারা গেল। কেন? ওয়াই? এটা কেন হলো? এবং এই রিসেন্ট একজন এসছে এবং সেই ব্যক্তিটি সেই মায়ের মানে চোখের জল ধরে রাখতে পারছে না, এবং তার কাছে শুনলাম যে মা, তুমি যদি না বলতে পারো আমি তোমাকে বললাম কি হয়েছে। তো সে বলল আমি জানি তুমি পারবে বলতে, তবু আমি শুনতে চাই না। আমি বললাম না মা, আমি তোমাকে বলবো, এবং তোমার মেয়ের জন্য এসছো, এবং তোমার মেয়ে আজকে স্বামী হারা, এবং তোমার মানে সে স্বামীকে ভীষণভাবে ভালোবাসে এবং লাভ ম্যারেজ, এবং সেই স্বামী যাকে জীবনের থেকে বেশি ভালোবেসেছে, এবং সেই স্বামী কিছুদিন পরে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং তার ফটো নিয়ে সে কিন্তু সব সময়ের জন্য থাকে, এবং সে একটা জব করে, ভালো জব করে, কিন্তু সে ভুলতে পারছে না। সে হয়তো পরবর্তী জীবন আর কিন্তু কারো
কাছে যাবে না এবং কাউকে সে স্বামী রূপে সেই জায়গাটা দিতে পারবে না। এরকম অনেক ব্যক্তি, আমার একজন জানা একটা বোন আছে, তো সেই বোন খুব সুন্দর তাদের জীবনটি ছিল, পুরো লাভ ম্যারেজ, খুব ভালো তাদের রিলেশন ছিল, খুব 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 ভালো। যেখানে যায় তারা জুটি একসাথে যায় এবং সেই একটা ভালো সম্পর্ক কিছুদিন পরে দেখা গেল সেই ছেলেটি একটা রোগে জর্জরিত হয়ে সে কিন্তু মারা যায়। তো এই যে জিনিসগুলি কেন মারা যাচ্ছে, কেন যাচ্ছে, এবার আপনি বা আপনারা বলবেন যে রোগ হয়েছে তো সে তো মরবে, সে তো যে কেউ মরতে পারে, এটা ঠিক। কিন্তু একটা আমরা জানি একজনের গড় আয়ু থাকে 60 বছর বা 70 বছর বা 65 বছর, কিন্তু ভেবে দেখেছো 30 বছরের একটা জলজন্ত ছেলে যখন মরে যায়, মেডিকেলে দেখছে তার কোনো রোগ ধরা পড়ে না, সে যখন মারা যায় সে সুইসাইড করে মারা যাচ্ছে, কেউ মেরে দিচ্ছে, কেউ একজন, কেউ নেশার জ্বালায় নেশা করতে 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 এত অ্যাডিক্ট হয়ে যায় তখন সে মারা যাচ্ছে, এবং কেউ প্রেমে আঘাত পেয়ে মারা যাচ্ছে, কেউ পড়াশুনো করছে ঠিকঠাক মতো ভালো রেজাল্ট করতে পারেনি সেই কারণে সে সুইসাইড করে নিল। এবং একটা দেখা যায় এখন বাবা মারা তো বেশিরভাগ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের সংসারে মানে রোজগারের তাড়নায় বাবা মা দুজনেই বেরিয়ে গেছে অফিসে, সেক্ষেত্রে ছেলে মেয়েরা কিন্তু ভীষণ ভাবে আজকে আমার কাছে একজন এসছে, সে মেডিকেল অফিসার, বড় বড় মেডিকেল অফিসার, এবং সে একজন ডক্টর শুধু নয়, সে মানে বিশাল বড় মাপের একজন ডক্টর, বিশাল বড় মাপ, এবং তার কাজ মেন্টাল নিয়ে, তার কাজ সাইকোলজি নিয়ে, তার কাজ পাগল নিয়ে, তার কাজ পাগলামি নিয়ে। সেই ব্যক্তি মানে যার ছোঁয়াতে কত রোগী সঙ্গে সঙ্গে সেরে যায়, সেই অফিসার, সেই ডক্টর, তার ছেলে সমস্যা, এবং এমন একটা সমস্যা যখন তখন সে সুইসাইড করে নেবে, এবং সেই সমস্যার সমাধানটাকে সে তো করতে পারত, সে তো বিশাল বড় একজন ডক্টর, এবং তাকে আমিও মানে রেসপেক্ট করি, তাকে খুব ভালো মানুষ, সে তো করতে পারত। কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু জায়গা থাকে যে জায়গাটা যার জন্য নয়, এবং সে যদি সেখানে চলে যায় তাহলে সেটা হবে না। আজকে এমন কিছু জায়গা, তুমি যদি একটা পাক যেখানে কাদা রয়েছে, পুকুরের মধ্যে জল শুকিয়ে গেছে, কাদা রয়েছে, কাদা বলি আমরা বাংলা ভাষায়, পাক বলি, এবং সেখানে একটা পাখি পারে যেতে, একটা পিঁপড়ে পারে যেতে, সেখানে কিন্তু একটা হাতি পারে না যেতে, তাই নয় কি? মানে যেখানে যার জায়গা, জলে মাছ বাস করে, জলে কিন্তু মানুষ বাস করতে পারে না, এটা কিন্তু একটা অন্য জিনিস। ডাঙায় আমরা বাস করতে পারি, মানুষ বাস করতে পারে, কিন্তু জলে যারা বাস করে তারা কিন্তু ডাঙায় এসে বাস করতে পারবে না। তো এক একজনের জন্য এক একটা জায়গা নির্ধারিত করা আছে যে তোমার জায়গা এখানে। তুমি একজন জ্যোতিষ, তুমি কি করবে? তুমি যে ব্যক্তিটি, যে মানুষটি আজ সর্ব জায়গা থেকে হারা, তার সব কিছু থেকেও কিছু নেই, একটা সন্তান, একটা বাবা মা, যে বাবা মা প্রচুর টাকা রোজগার করছে, দুজনেই চাকরি করে এবং গভর্নমেন্ট সার্ভিস করছে বড় উচ্চ পদে, এবং তাদেরকে দেখে সবাই স্যালুট করছে, কিন্তু তার সন্তানকে সে মানুষ করতে পারছে না, এবং তার সেই সন্তানটি দিন দিন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, ড্রাগ নিচ্ছে এবং চুরি করে নিচ্ছে বাবা মায়ের টাকা পয়সা, ধন সম্পত্তি। এবং এমনও একটা ঘটনা তোমায় ঘটবো, বাবা মার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলে সেই টাকা নিয়ে নেশা করছে। এগুলি আমি তোমায় কেন বলতে পারলাম বা কেন বলতে পারছি, তার কারণ হলো, কারণ এরকম মানুষদের আমি দেখি,
এবং তাদেরকে সারানোর চেষ্টা করে এবং সারাই। কি করে? এর অনেক পদ্ধতি রয়েছে, অনেকভাবে রয়েছে। আজকে যে পার্সন, যে ব্যক্তিটি তার ইচ্ছা যে তার মেয়ে, তার টাকা পয়সা, তার মানে আগেকার রাজা ছিল এরকম একটা ব্যাপার, মানে তাদের বংশধর রাজবংশধর ছিল এবং রাজবাড়ি, এবং তার ইচ্ছে যে তার মেয়ে বিদেশ থেকে পড়াশুনো করে এসছে এবং তাকে একটা ভালো জায়গায় বিয়ে দেবে। সেই মেয়ে, একটাই মেয়ে, তার কোনো কেউ নেই, একটাই মাত্র মেয়ে, তাকে বিয়েটা দেবে এবং দেখতে অপরূপ সুন্দরী, অর্থ কম নেই, শিক্ষা কম নেই, তার জন্য একটা ছেলে পাচ্ছে না। তুমি বলবে কেন? সুন্দরী, দেখতে ভালো, পড়াশোনা ভালো, ছেলে পাচ্ছে না কেন? পাচ্ছে না। গ্রহচক্কর যদি না পড়ো এর জালে, তাহলে বুঝতে পারবে না। তোমরা ভাবছো কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে। সকালে সূর্য উঠবে, সূর্য উঠবে তাই সকাল হবে, আমরা তো সেটা জানি। আমরা কিছু কিছু জিনিস জানি, কিন্তু সেটা ভুল জানি। আমরা জানি যে সূর্য চলে যাচ্ছে, সূর্য কিন্তু যে স্থির থাকছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা বইতে পড়ি বা পড়েছি। আমরা কি বলি? সূর্য চলে গেছে, সূর্য এখন অস্ত চলে গেছে, মানে সূর্য নেই। সূর্য কিন্তু কন্টিনিউয়াসলি আলো দিয়ে যাচ্ছে, সূর্য আলো দিচ্ছে এক নাগাড়ে, থামে না সে। যেমন আমাদের হার্টবিট কাজ করছে, আমরা ঘুমিয়ে যাই। কখনো ভেবে দেখেছি যে আমাদের হার্ট কন্টিনিউ কাজ করে যাচ্ছে 365 দিন, তার কোনো বিরাম নেই? এমন একটা মেশিন রয়েছে আমাদের শরীরের মধ্যে, যে শরীরের মেশিনটি সারা জীবন কাজ করে যায়, এবং সে থেমে গেলে আমরা শেষ, আমরা শেষ। সে থামবে আগে, তারপর আমরা শেষ হয়ে যাব। এইটা হলো লজিক। আমরা ঘুমোতে পারি, কিন্তু এই যেমন ঘুমায় না, সেরকম সূর্য ঘুমায় না। সূর্য অনবরত দিয়ে যাচ্ছে। এবার সূর্যর পাশ থেকে যে ঘুরছে পৃথিবীটি, সে কিন্তু ঘুরে যাচ্ছে, মানে আমরা ঘুরছি, আমরা ঘুরে যাচ্ছি, সে স্থির রয়েছে, সে কিন্তু ফোকাস দিয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা কি ভাবি? আমরা ভাবি যে সকাল হবে আবার রাত হবে, কিন্তু এটা আমরা ভুল ভাবি। এটা আমরা কিন্তু কি ভাবি? ভুল ভাবি। তো সকাল রাত ফাত নেই কিছু, সূর্য উঠবে, এটা কি কথা? ভুল কথা। যেমন আমরা কথা বলি না, কিছু কিছু কথা আমরা বলি যে কি গরু দুধ দেয়, তো গরু কি দুধ দেয়? গরু দুধ দেয়? গরু দুধ দেয় না, আমাদের দোয়াতে হয়, দুধটাকে আমাদের দোয়াতে হয়, তাহলেই সে দুধ দেয়। গরু দুধ দেবে ঠিকই, কিন্তু কাজটা আমাদের করতে হবে, কর্মটা আমাদের করতে হবে, তাই না? তো সব কিছুর জন্য কিন্তু সব কথা চলে না। কিছু কিছু কথা আছে যে কথাটা তোমাদের রং ওয়েতে। কারণ সন্তান, যে সন্তানের কাছে তুমি আশা করছো, যে সন্তান বাড়িতে আছে, সে পড়াশুনো করবে, সে চাকরি করবে, সে একটা বিয়ে করবে, তার সন্তান হবে, একটা হ্যাপি ফ্যামিলি, আমরা সুখ ভেবে নিয়েছি, সত্যি আমাদের সুখটা হবে। সেরকম সন্তানটা সেই পড়াশুনো করছে, আমরা চাই কি? একটা আমি দেখেছি, আমার নিজের বোন, আমার বোন তার সন্তানের জন্য পাগল হয়ে যায়, বা তার সন্তানকে পড়াবে, খাওয়াবে, স্কুলে পাঠাবে, মানে দারুণ, মানে সে তার নিজের শখ আহ্লাদ সব ভুলে গেছে, অল এভরিথিং, কিচ্ছু নেই তার। তার কাছে একটাই তার সন্তানের সাকসেস লক্ষ্য। আজকে দিন 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 সে কি করছে? তার নিজের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে, তার নিজের অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে দিচ্ছে, এবং করে 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 সেই সন্তানের প্রতি তার 100% ফোকাস রয়েছে, এবং সেই ফোকাসটা দেওয়ার পরে সেই সন্তান পড়াশুনো করছে, রেজাল্ট ভালো করলে মা বাবার বিশাল আনন্দ, আরে আমি সত্যি আমার ছেলে একদম। কিন্তু ওই ছেলেটি কি পারবে, কি পারবে না, কোন দিকে যাবে, সে কি ডক্টর হবে না সে ইঞ্জিনিয়ার হবে? বাবা ইঞ্জিনিয়ার, ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে। ছেলে দেখা গেল বোঝেই না কিছু, ও ওই দিকে নয়, ছেলে সারাদিন গান করে, গান নিয়ে ব্যস্ত, গিটার নিয়ে ব্যস্ত। ওই বাবাকে দেখলে গিটার ফিটার ফেলে দিয়ে সে ওই বই পড়ছে। আলটিমেটলি তার মাথায় ঢুকে আছে কি?
তার প্যাশনটা কি? বড় সিঙ্গার হবে। আরে বড় সিঙ্গার হবে, সিঙ্গারেও তো লাইফ আছে রে ভাই। তো আজ একটা পথ, কোন পথে যাবে সেই পথ তো তাকে জানতে হবে, সেই বাবা মাকে জানতে হবে। বাবা মা পথে চলছে, শেষ কোথায়, এন্ড কোথায়, রাস্তার শুরু আছে কিন্তু শেষটা কেউ জানে? বলো তো, কেউ জানে না। শুরুটা আমি যেখান থেকে শুরু করব সেটা শুরু হলো, কিন্তু আমার শেষটা কোথায়, শেষ কেউ বলতে পারবে না। কথায় বলে না যে বুদ্ধিমানের না, মানে শিক্ষিতর, জ্ঞানী লোকের মূল ধন কি জানো তো? শিক্ষা। আর মূর্খের মূল ধন কি জানো তো? ধন মানে অর্থ। মূর্খের মূল ধন হলো অর্থ, আর মানে যে জ্ঞানী লোকের মূল ধন হলো কি জানো তো? শিক্ষা। তো নলেজ। যে বাবা মা দিনরাত পড়াশুনো করে একটা জায়গায় মানে স্টাবলিশ হয়েছে, এবং সে চায় কি তার সন্তানকে মানুষ করবে, সব সুখ দিয়েছে সন্তানকে, কিন্তু সেই সন্তানকে সব সুখ দিতে গিয়ে না, সেই সন্তানকে না সে একদম বাজে পথে নামিয়ে দিয়েছে। আজকে সেই সন্তান বন্ধুদের নিয়ে গিয়ে নেশা করছে, আজকে সেই সন্তান টাস খেলছে। কি টাস জানো? আজকে তোমাকে বলবো, বাবা আগেকার দিনে সেই ফ্যান কোম্পানিতে বাবা চাকরি করত, এবং মারোয়ারি ফার্ম ছিল, সেখানে ভীষণ ভালো একটা সাইট দিয়েছে বাবাকে। সেই বাবা ভালো জায়গায় সে কাজ করতে, এবং মাস গেলে তার প্রচুর রোজগার, এবং সে একদম হ্যাপি ফ্যামিলি। সে ভাবতে পারেনি যে তার এরকম অধঃপতন হতে পারে। আমি আজকে বলি কথাগুলি, কারণ দেখো জীবনে আজকে যার ভালো কালকে তার খারাপ, ওই লেখা আছে কিন্তু। যেমন তোমরা বলো না, সকাল হলে যেমন সন্ধে হবে, দিন হলে রাত হবে, রাত হলে দিন হবে, সেরকম তোমার সুখ আছে আজকে, কালকে তোমার কষ্ট। আজকে তোমার হাসি, তো আমি লিখে রাখো, আজকে 2 দিন হাসলে তুমি 3 দিন কাঁদবে, এটা নিয়ম। আজকে তোমার বউটি সুন্দরী, তোমার বউটাকে ভালো লাগে, তোমার যাচ্ছ বউটাকে নিয়ে ঘুরতে, একদম আনন্দ মজ মস্তি ভালো, তুমি কাউকে পাত্তা দিচ্ছ না, তোমার বাবা মা বন্ধু বান্ধব ভাইরে কাউকে পাত্তা দিচ্ছ না। মানে বউ পার্সেন্ট মানে বেস্ট, সেই বউ তোমাকে আঘাত দিয়ে চলে যেতে 2 দিনও লাগবে না। কিন্তু তার জন্য বলি ব্যালেন্স। আমি বলি না সে যেরকম বউটি সেরকম লোকটি হতে পারে, যে স্বামীর জন্য তুমি সব ত্যাগ করে দিচ্ছ, সব বাবা মাকে ত্যাগ করছো, বন্ধু বান্ধবকে ত্যাগ করছো, জীবনের সব সুখ মানে জলাঞ্জলি দিচ্ছ স্বামীর জন্য, সেই ছেলেটি না কালকে অন্য মেয়ের হাত ধরেও চলে যেতে পারে। একদম। মানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ভীষণ সুখের মুহূর্তে থাকি, যখন ভীষণ ভালো থাকি, তখনও কিন্তু আমাদের মনের মধ্যে অপচিন্তাগুলো আসে। অপচিন্তা মানে কি আমি বলবো? বলেছিলেন তোমাকে একটা কথা বলি, যে বাবাটা ওরিয়ান ফ্যান্ট বলে একটা ফ্যান কোম্পানি ছিল, আমি কোম্পানির নাম বলছি না, একটা ভালো একটা কোম্পানিতে কাজ করত, এবং ওই ব্যক্তিটির সন্তান আজকে নেশা, তুমি ব্যাটিং খেলা জানো তো? বেটিং বলে বা কি বলে, ওই যে খেলাটা, সেই বেটিং খেলছে, এর কাছ থেকে ধার করছে, ওর কাছ থেকে ধার করছে, ওর কাছ থেকে ধার করছে, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ ধার করে সে কিন্তু খেলছে, নষ্ট করে দিচ্ছে টাকা পয়সাগুলি, ধ্বংস করে দিচ্ছে। সেই তার কাছে 1 টাকা নেই কাজ করার, এই খেলে খেলে, জুয়া খেলে, মদ খেয়ে শেষ করে দিচ্ছে। এবং বললেন না যে যারা মূর্খ হয় তাদের কাছে অর্থটা অহংকার, একেবারে একটা ধ্রুব সত্য। আমি তোমায় বলি, তো সেই জায়গা থেকে সেই ব্যক্তিটা টাকা আছে, কিন্তু এক সময় যখন কোম্পানির ওনার যখন চেঞ্জ হলো, কোম্পানিকে আরো কিছু এমপ্লয়িকে চান্স দিল, এবং যখন নতুন লোক কোম্পানিতে ঢুকলো, তখন দেখলো যে এই মানুষটি তো অনেক টাকা রোজগার করছে, একে তো কিছু করা দরকার, তখন কি করলো, নিজের আয়ত্তে সব নিয়ে নিল। তখন সেই মানুষটি নিটফল জিরো, টাকা পয়সা ধন সম্পত্তি অনেকটা কম হয়ে গেল। সেই জায়গা থেকে সেই ব্যক্তিটি একদম নিঃস্ব পথে বসে গেল। তখন সেই ছেলেটি কি করবে? তার শিক্ষা নেই, তার দীক্ষা নেই, তার কিচ্ছু নেই, নলেজ নেই, তার মধ্যে আবার সে বাজে লাইনে ঢুকে গেছে, নেশা বাজে জায়গায়। তার মানে কি ওর লাইফটা তো শেষ। বাবা মা আজকে অর্থ উপার্জন করছে, তার মানে আমি যে একদম শ্রেষ্ঠ কিছু তা নয়, কিন্তু আমাকে
স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমাকে একদম। আমাকে ভালো এবং হতে হবে। সেই স্কিল মানে আপনার স্কিল কোথায় রয়েছে, আপনার কোথায়? প্রতিভা কোথায় আছে, সেটা কিন্তু সঠিক সেটা সময়ে এসে একজন জানতে হবে। একজন অ্যাস্ট্রোলজার একদম, তোমাকে অভিজ্ঞ বলতে পারে। ব্যক্তিত্বের কাছে আসা অবশ্যই জরুরি। আপনারা অবশ্যই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসতে পারেন, কারণ আজকে তিনি একজনকে নয়, অগণিত মানুষকে তাদের জীবনের সঠিক পথে পরিচালিত করেছেন। আজকে আজকে মারা যাবে, হুম, সন্তানকে আমি কি চাইছি, আমি সে চাকরি করবে, হুম, সেই সন্তান সুইসাইড করে মারা গেল, তখন আমি হাই হাই করছি, একদম। আমি বাবা মা তখন হাই হাই করছি। মানে একান্ন কালীবাড়ি মন্দিরে এরকম অসংখ্য মানুষেরা আসেন তাদের জীবনের দুঃখ কষ্ট নিয়ে, মানে সেই অন্তিম সময় না, আমরা বলবো যে অন্তিম সময়ে নয়, আপনারা আসুন আগে থেকে আসলে কিন্তু সেই অন্তিম সময়টা এত তাড়াতাড়ি আপনাদের জীবনে আসবে না। সন্তানের সমস্যা, যে কোনো সমস্যা, সন্তানের যদি সমস্যা হয়, নেশাজনিত বা পড়ছে না, ফোন নিয়ে সবসময়ের জন্য ফোনে গেম খেলছে, বসে আছে, মানে সারা জীবন তুমি সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে দিলে কিন্তু সন্তান কথা শুনছে না, সন্তানের বিপত্তি তুমি দেখতে পাচ্ছ, পড়াশোনায় মনোসংযোগটা নেই, দিন দিন তুমি শেষ হয়ে যাচ্ছে, তোমার ইচ্ছা তোমার সন্তান নিট পরীক্ষা দেবে, সে সরকারি চাকরি করবে, সে ডক্টর হবে, বিভিন্ন ইচ্ছা থাকে তোমার, কিন্তু তোমার দেখছো যে সন্তান পড়াশোনার মধ্যে একটুও মনোসংযোগ নেই, বাজে দিকে তার কিন্তু টান নিচ্ছে। বসে না থেকে চেষ্টা করবে তোমার সন্তানকে যদি ঠিক করতে হয়, সঠিক সময় কিন্তু 5, 6, 7 এই তিনটে, এইটা কিন্তু সঠিক সময় 5, 6, 7। এবার কোনো কারণে ভুলে গেছো 8, কোনো কারণে মাথায় নেই 9 থেকেও সন্তানের ডেভেলপমেন্টটা করা যায়, কিন্তু মাধ্যমিক দিয়ে দেওয়ার পরে না অনেক সমস্যা আসে। কেন, তখন তো সে সায়েন্সে যাবে না কমার্সে যাবে না আর্টসে যাবে, সে তো তখন তো স্ট্রিম ভাগ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি হয়, চেষ্টা করো যে 7, 8 থেকে একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দেখানোর, যে বুঝতে পারে যে সন্তানের লাইফটি কোথায় আছে, কোন দিকে আছে, কোন পথে আছে। আজকে আমি এখানে বসে কথা দিলাম যে তোমার সন্তানের ভাগ্য তোমার হাতে, তোমার সন্তানের ভাগ্য তোমার হাতে। তুমি ডিসাইড করো সন্তানকে কুপথে চালনা করবে না সুপথে চালনা করবে। যদি সুপথে চালনা করতে চাও তাহলে এখনই এই মুহূর্তে কোনো একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়ার জন্য কন্ট্যাক্ট করো এই মুহূর্তে। প্রোগ্রামটা আমার দেখছো, আমি বলবো না যে আমার কাছেই আসতে হবে, কারণ আমার কাছে আসতে গেলে ধৈর্য লাগে, সময় লাগে, কারণ আমার কাছে আসতে গেলে তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি যাবে গিয়ে দেখিয়ে চলে আসবে তা নয়। আমার কাছে কমসে কম 5 থেকে 6 ঘন্টা চেম্বারে ওয়েট করতে হয়, বসতে হয়, এবং বসার পরে ধৈর্য নিয়ে এবং মন ঠিক রেখে যদি দেখাতে পারো তাহলেই বুক করো, এবং বুক কমসে কম 1 সপ্তাহ আগে থেকে বুক করতে হবে যদি পেতে হয়, কারণ প্রচুর লোক, আমি দেখে পারি না, প্রচুর লোক। আর সবাইকে একটা কথাই বলবো যে যদি মনে হয় যে জীবনে কিছু করব, আমি কিছু করতে পারিনি, আমার সন্তানকে একটা উচ্চ জায়গায় দেখতে চাই, তাহলে তোমাকে একবার হলেও আসতে হবে, কারণ সন্তানের ভাগ্য তোমার হাতে। সে কোন দিকে যাবে, কি করবে, কি করলে ভালো হয় সেটা আমি দেখে দেব। এবং এটা শুধুমাত্র যে কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস নয়, আপনাদের কিন্তু মনের দিক থেকেও একটু নজর রাখতে হবে যাতে মানসিকভাবে তারা সুস্থ থাকে। আর সেই মানসিক সুস্থতার কথাই বলেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। এবং আমাদের অনুষ্ঠানগুলো যদি আপনারা ঠিকমতো ফলো করেন, দেখবেন বিভিন্ন টোটকা টিপস আমাদের অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে আসা হয়, যেগুলো আপনারা পালন করলে পরে মানসিক দিক থেকেও, কারণ ঈশ্বর চিন্তাও কিন্তু আমাদের মনটাকে অনেকটা ভালো রাখে, মায়া দয়া জব ধ্যান এগুলো আমাদের মনকে সুপথে চালিত করে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছে তাদের, আর সবাইকে একটা কথা বলি, লাস্ট একটা কথা, ভালো কথা বলবো, যে অনেকেই আছো যারা আমাকে দেখে, অনেকেই মানে অনেক যারা বাচ্চা ছেলেরা, যারা টিনেজার যারা রয়েছে, যারা বাচ্চা না, হ্যাঁ আমি বলবো আজকে মানে 18 থেকে, আমার কাছে 18 থেকে 80 বছর পর্যন্ত ছাত্রছাত্রী আছে। তো সেই জায়গা থেকে যারা মনে করছো যে কিন্তু আমার শেখার নিয়মটা আলাদা বা আমার শেখানোর নিয়মটা আলাদা, আমার কাছে শিখতে হলে আমার ওখানে এসে থাকতে হয়, থেকে খেয়ে ওখানে অন্তত তোমাকে 2 বছর টাইম দিতে হবে, এবং ওখানে 2 বছর টাইম দিয়ে সেই 2 বছর পরে যে তুমি কি হয়ে যাবে
সেটা বলা বাহুল্য, সেটা আমি আর বলবো না। কেন 2 বছর আমাকে মানে টাইম নিজেই দেবে, নিজেকে চিনতে পারবেন 2 বছর আমাকে টাইম দেবে, 2 বছর টাইম দেবে, সারা জীবন তুমি এবং তোমার ফুল ফ্যামিলি জায়গা থেকে এমন কিছু দাগ ছেড়ে যাবে না। তুমি এতদিন যা শেখোনি, এই 2 বছরের মধ্যে তোমার লাইফ কি করে চেঞ্জ করতে হয় সেটা আমি আছি, আমি করব। আজকের আলোচনা আমাদের এতটুকুই, মানে আজকের পথ চলা এতটুকুই। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যারা এই অনুষ্ঠানটি আবারও দেখবে, মিস করে গেছো, 51 কালীবাড়ি না হলে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী এই চ্যানেলটি কিন্তু দেখো, সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম রামকৃষ্ণ। তো ম্যাম, আজকে এখানে এসে মন্দির দেখে আপনার কেমন লাগে? খুব সুন্দর, চমৎকারভাবে আসলে না একটা মানসিক ডিসিপ্লিন লাগে। তো এখন দেখছি জয়দেববাবু সেই মানসিক ডিসিপ্লিনটা রয়েছে এত সুন্দর করে, আর এত ডিসাইপল এসছে, এত ভক্ত এসেছেন। হ্যাঁ, একটা না একটা বিশ্বাস থেকে তো তারা আসে। তো আর আজকে কল্পতরু উৎসব, কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব আপনারা নিশ্চয়ই জানেন যে তখন তাদের মনের ইচ্ছা যাতে পূর্ণ হয়, সেই জন্যে এই উৎসব। তো সকলে এসছে, তাদের প্রত্যেকে তো মনের ইচ্ছে নানা রকম থাকে। সো লেট অল দ্য ডিজায়ার্স বি ফুলফিলড, সেটা যার থ্রু দিয়েই হোক। আজকে জয়দেববাবু সঙ্গে রয়েছেন, তো জয়দেববাবু তাদের জন্য অনেক পুজো করেন, মায়ের কাছে প্রার্থনা। আসলে প্রার্থনাটাই বড় কথা, শুদ্ধ মনে মানুষের জন্য প্রার্থনা, এটা একটা সামাজিক কাজ। এখানে কোনো জ্যোতিষ চর্চা, এখানে কোনো ফেস রিডিং, এখানে কোনো কিছু যায় আসে না। আসল হচ্ছে যে উনি পবিত্র শুদ্ধ মনে ওনার কাছে যারা আসছেন তাদের জন্য উনি প্রার্থনা করছেন। আমি প্রথম এখানে এলাম, প্রথমে আমি ওনার মা কালীর কাছে ওনার জন্য প্রার্থনা করলাম। বিকজ আমি যে বাড়িতেই যাই, এটা আমার মা শিখিয়েছেন, তাদের বাড়িতে, তাদের মন্দিরে গিয়ে তাদের সেই গৃহদেবতাকে বলবে যে এদের যেন ভালো হয়। এই প্রার্থনাই কিন্তু আমরা বেঁচে আছি। এই প্রার্থনা যদি সকলের জন্য করে, তাহলে এই অনর্থ, ক্ষোভ, হিংসে, অহংকার এগুলো না চলে যায়। এইগুলো দরকার নেই। যে পঞ্চ ইন্দ্রিয়ের যে আমাদের নানা রকমের যে শুধু চাওয়া, সেই চাওয়াগুলো না চলে যায়। যেটা থাকে সেটা হচ্ছে শুদ্ধ আত্মা। মা ভালো রাখো, মা ভালো করো, মার কাছ থেকে আমি চেয়েই গেলাম, কিন্তু মায়ের কষ্টটা আমি কিন্তু বুঝতে পারি না যে মাও কষ্টে থাকতে পারে। তো আমার একটাই, মা তুমি ভালো আছো তো, তুমি ভালো থাকলে তোমার সন্তানরা ভালো থাকবে। এবং আমি তাই প্রতি বছর 1 জানুয়ারি চেষ্টা করি কল্পতরু উৎসব এবং রক্তদান শিবির, বস্ত্রদান, ভোগদান, এবং আগামী বছর 2024-এ বৃদ্ধাশ্রম হবে সম্পূর্ণ বিনামূল্যেতে। কাজ চলছে, 50% কাজ শেষ হয়ে গেছে। এবং বৃদ্ধাশ্রমে এমন একটা বৃদ্ধাশ্রম যেখানে মারা থাকবে ফ্রি অফ কস্ট, যেখানে কোনো পয়সার গল্প থাকবে না, টাকার গল্প থাকবে না। যে মায়েরা রাস্তায় থাকে, সেই মায়েরা রাস্তায় থাকবে না, আজকে তার সন্তানের জায়গায় থাকবে, তার সন্তানের স্থানে থাকবে। এটাই আমি চাই। এই জন্যই তো ঈশ্বর দেন এদেরকে, এদের সেই সামর্থ্যটা দেন যাতে করে সবার জন্য করা যায়। এটা বলে না অনেকে যে ওই করে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত উচ্চ দরের একটা শাস্ত্র। মানে আমাদের বেদান্তে, উপনিষদে সব আছে এইসব শাস্ত্র। অগ্নিবিদ্যা, মানে পাইলটরা যে আকাশে প্লেন চালায়, সেই অগ্নিবিদ্যাটাও কিন্তু রয়েছে, সব বিদ্যাই রয়েছে। কিন্তু এইসব ভুল, আমাদের তো ভুল বোঝানোর লোকের অভাব নেই। তাই আপনারা সকলে, আমি সবসময় বলি যে উপনিষদটা সবাইকে পড়তে হবে। আর থ্যাংক ইউ খোকন দা, শিবপ্রসাদ চক্রবর্তী, আমাদের ডিরেক্টর, এখানে আনার জন্য। আমি সত্যিই জানতাম না এত দূরে, আমি এখান দিয়ে যাই, কিন্তু এইখানে যে এরকম একটা মানুষ বাস করছেন, সকলের জন্য ভাবছেন, এরা এত ভক্ত মণ্ডলী তৈরি হয়েছে, দিস ইজ সো গুড।